দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আবহাওয়া জুড়ে চরম উত্তাপ, একেবারে ডিসি থেকে বোস্টন পর্যন্ত রেকর্ড হিট চলছে। প্রায় 160 মিলিয়ন মানুষ তীব্র উত্তাপের মধ্যে, অর্থাৎ তাপমাত্রার তীব্রতার মধ্য দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। এই উত্তাপের মধ্যে আরেকটি উত্তাপ হতে পারত, সেটি হলো আমেরিকা এবং ইরানের চলমান যে যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী শান্তি প্রক্রিয়া নিয়ে যে আলোচনা। কারণ এই আলোচনায় কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় আমেরিকা এবং ইরানের মধ্যে যেটি আলোচনাটা হয়েছে সেটি স্থায়ী শান্তির কোনো পথ না দেখেই শেষ হয়েছে। বৈঠক শেষে ইরানি প্রতিনিধি দল তারা বলছে, প্রথম বৈঠকে আমেরিকা প্রতিশ্রুতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি নতুন কমিউনিকেশন চ্যানেল তৈরি করতে দুই পক্ষ সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির 6 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পরপরই দুই দেশের পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। কারণ পুরো ইরানের মনোযোগ এখন তাদের সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে। তেহরানের ভারপ্রাপ্ত মেয়র আলী রেজা জাকানি এটিকে রাজধানীর ইতিহাসে বৃহত্তম সমাবেশ হিসেবে অভিহিত করেছেন। আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। এর আগে তার মরদেহ ইরানের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে নিয়ে আসা হবে, যা মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাবের একটা ইঙ্গিত বহন করবে। এর মধ্যেই যে খবরটি চাঞ্চল্য তৈরি করেছে সেটি হলো যে ইরানের শীর্ষ 2 আলোচককে হত্যার একটা লক্ষ্য ঠিক করেছে ইসরায়েল। এই খবরটি নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে এবং ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যে তেহরানের শীর্ষ 2 মধ্যস্থতাকারী অর্থাৎ মোহাম্মদ বাগের গালিবাফ এবং আব্বাস আরাকসিকে হত্যার ছক কষছে ইসরায়েল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হিট লিস্টে আরাকসি এবং গালিবাফের নাম ছিল। এমনকি গত জুন মাসেও গালিবাফকে লক্ষ্য করে পাহাড়ি বাংকারে হামলা চালানো হয়েছিল, যেখান থেকে তিনি অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে ফেরেন। এই চরম নিরাপত্তা ঝুঁকির কারণে গত এপ্রিলে পাকিস্তান ইসলামাবাদে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে যাওয়ার সময় ইরানি দলের নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমান। সেই সময় ফেরার পথে ইসরায়েলি ফাইটার জেট ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করলে গালিবাফকে বহনকারী বিমানটি জরুরি ভিত্তিতে মাশহাদ শহরে অবতরণ করতে বাধ্য হয় এবং তারা সড়ক পথে তেহরানে ফেরেন। এদিকে ঐতিহাসিক একটা সময় পা রেখেছে আমেরিকা। এবারে 4th of জুলাই শুধুমাত্র স্বাধীনতা দিবসই নয়, এটি আমেরিকা 250 বছর পূর্তি হিসেবে উদযাপন করছে। জীবন, স্বাধীনতা এবং সুখের অন্বেষণ, এই মূল মন্ত্র নিয়ে 1976 সালের 4th of জুলাই ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল আমেরিকা। তবে স্বাধীনতার 250তম বার্ষিকীতে এসে দেশটির পররাষ্ট্র নীতি নিয়ে খোদ নাগরিকদের মনেই তীব্র সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি অর্থাৎ 2024 সালের একটা জরিপে 72% আমেরিকান একমত হয়েছেন যে এদেশের গণতন্ত্র এখন আর বিশ্বের জন্য ভালো উদাহরণ নয়। গবেষণা বলছে গত 250 বছরে আমেরিকা 500-র বেশি সামরিক হস্তক্ষেপ করেছে। বিশেষ করে 2001 সালের 9/11-এর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটি এই প্রবণতা বহুগুণ বাড়িয়েছে এবং গবেষকরা বলছেন এই সময় প্রতিরক্ষা বাজেট নাটকীয়ভাবে বাড়লেও কমেছে স্টেট ডিপার্টমেন্টের বাজেট। অর্থাৎ কূটনীতির জায়গা দখল করছে সহিংসতা। এবং 1990-এর দশকে সোমালিয়া বা বলকান অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপের চরিত্র মানবিক হিসেবে মনে করা হলেও 2001 সালের পর থেকে তা মূলত বিদেশি শাসন ব্যবস্থা পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এবং আমেরিকার এই যুদ্ধাঙ্গী নীতি বিশ্বজুড়ে এবং নিজ দেশের জনগণের কাছে তাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। গাল্প এবং ফিউ রিসার্চের সাম্প্রতিক জরিপ বলছে মাত্র 38% আমেরিকান নাগরিক বিশ্বমঞ্চে আমেরিকা অবস্থান নিয়ে সন্তুষ্ট। অন্যদিকে 2026 সালে বিশ্বে 48টি দেশে চালানো এক বৈশ্বিক জরিপে দেখা গেছে কেবল ইসরায়েল, রাশিয়া এবং চায়না, এই 3টি দেশ ছাড়া বাকি সব দেশেই আমেরিকার ভাবমূর্তি আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। গবেষকদের মতে কূটনীতির চেয়ে সামরিক অস্ত্রের উপর আমেরিকার এই অতি নির্ভরতা বৈশ্বিক ও আমেরিকার নিরাপত্তা কোনোটির জন্য কল্যাণকর নয়। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস। আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাট। আপনাদের দুজনকেই আমাদের আলোচনায়। ওয়ালাইকুম আসসালাম। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে ইরান এবং আমেরিকার মধ্যে এখন যে ফেজটা চলছে এটি হওয়ার কথা ছিল এটা গঠনমূলক, অর্থাৎ অনেকদিন তো যুদ্ধ হলো, আসো এবার আমরা একটু সামনে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তুমি কিছু ছাড় দিলে আমি কিছু ছাড় দিলাম, 14 দফা
বিষয়গুলো কিভাবে কার্যকর করা যায় সেই ধরনের বিষয়। না, আমরা পুরো যুদ্ধের সময়টা জুড়ে যেমনটা দেখলাম যে কেউ কাউকে বিশ্বাস করে না, আজকে এক কথা তো কালকে আরেক কথা, আজকে এক দাবি তো কালকে আরেক দাবি। এখন এই শান্তি আলোচনায় এসেও সেম, অর্থাৎ ঠিক আগের জায়গায় আমরা আছি। তাহলে শান্তিটা কোত্থেকে আসবে? ধন্যবাদ জুয়েল। স্বপ্নার ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে দেখা হলে ভালো লাগছে। জুয়েল, আমি তোমার সঙ্গে একমত নই। তুমি বলছো যে জি। যুদ্ধাবস্থা চলছে না, যুদ্ধ যুদ্ধাবস্থা চলছে না। এখন যেটা হচ্ছে এটাকে বলে কনফিডেন্স বিল্ডিং মেজার। আমাদেরকে আস্থার অভাব আছে, আস্থাটা বাড়াতে হবে। 47 বছর ধরে এই দুটি দেশ একে অপরের সঙ্গে কার্য যুদ্ধে লিপ্ত ছিল। এই 47 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একের পর এক অসংখ্য স্যাংশনস আরোপ করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে মহাশয়তান বলে অভিহিত করেছে এবং তার নিন্দা করেছে, তার ধ্বংস চেয়েছে। ফলে রাতারাতি এই দুই দেশ এবং এই দুই দেশ আমরা দেখেছি গত বছর এবং এই বছর পরপর দুই ধরনের বড় রকমের যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরান বিধ্বংস হয়েছে বিপুলভাবে। 13,000 ইরানি স্থাপনা আক্রান্ত হয়েছে ইসরায়েলি এবং আমেরিকান আক্রমণের ফলে। তো এই দুই দেশের এই যে অবিশ্বাস, তা রাতারাতি উবে যাবে, এটা পসিবল তো নয়। এটা তো এই প্রশ্নই ওঠে না। তোমাকে এই বাড়িটা বানাতে হবে এক একটা ইট দিয়ে, প্রতিটি ইট হবে আস্থার চিহ্ন। শুরু হয়েছে সেই ইট দিয়ে বাড়ি বানানোর চেষ্টা, এবং দুই পক্ষই কিন্তু এই বাড়ি বানানোতে, এই শান্তির বাড়ি বানানোতে আগ্রহী। এটা মোর ইম্পর্টেন্ট ব্যাপার বুঝতে হবে। মানে একটু কি ব্যাখ্যা করবেন? 2 দিন পর পরই হুমকি দিচ্ছি যে আবার কিন্তু যুদ্ধ শুরু করব, এবার কিন্তু শোচনীয়ভাবে তোমার অবস্থা খারাপ করে দেব। মানে এই হুমকি দিয়ে কি আস্থাটা বাড়ানো যায়? কখনো আপনি আপনার বন্ধুত্ব করতে পারবেন? হুমকি দিচ্ছে আমাদের প্রেসিডেন্ট কথা বলেন বটে, কিন্তু কাজ করেন না। বলে এই কথা নিয়ে এত এত উত্তেজিত হবে না। উনি বলেন অনেক কথা, তার নিজস্ব ডোমেস্টিক অডিয়েন্স আছে, তার কিছু কিছু অভ্যাস আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু অন দ্য ফিল্ড আমরা কি দেখছি? দুই পক্ষই তো বসছে। দুই পক্ষ শুধু বসছেই না, দুই পক্ষ অগ্রগতির কথাও বলছে। কি অগ্রগতি হয়েছে আমি এক্সাম্পল দিই। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে ইরানের যে অর্থ জমা আছে তা অংশবিশেষ রিলিজ করতে। রিলিজ হয়নি, এক। আর 2 নম্বর, তার চেয়ে বড় কথা, বড় লাভ যেটা, তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানকে তার তেল বিক্রির অনুমতি দিয়েছে। ফলে ইরান ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে তেল বিক্রি দিয়ে। থার্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে, এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান ডলার সিস্টেম, সুইফট সিস্টেম ব্যবহার করতে পারতো না। সেই সিস্টেম ব্যবহার করার সুযোগ তার আবার শুরু হয়েছে। এগুলি সবই পজিটিভ লক্ষণ। সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে দুই পক্ষই কিন্তু আগ্রহ প্রকাশ করছে এই শান্তি প্রক্রিয়াটাকে ধরে রাখতে। আমি আবারও বলি, দুই পক্ষে ট্রাস্টের ঘাটতি আছে, আস্থার ঘাটতি আছে। আস্থার ঘাটতি বাড়াতে আগ্রহী অনেকেই আছে। ইসরায়েল তো আছেই, আমেরিকার ভেতরেই অসংখ্য শক্তি আছে যারা চায় না এই শান্তিটা স্থাপিত হোক। এই যে চুক্তিটা হয়েছে আমেরিকার সাথে ইরানের, 14 দফা চুক্তি কথা বলছি আমরা, বা চুক্তি তো না, MOU বা খসড়া বলতে পারি এটাকে আমরা, রূপরেখা বলতে পারি আমরা। দলের ভেতরেই ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকেরাই খুশি নন। তারা বলছেন যে ট্রাম্প এই চুক্তির মাধ্যমে ইরানকে বিপুল পরিমাণ ছাড় দিয়েছেন। আমি লিখেছি যে এই চুক্তির ফলে ইরান 12 গোল দিয়েছে, যুক্তরাষ্ট্র বড় 2 গোল দিয়েছে। এই কথা কেন বলছি? আমরা চুক্তিতে দেখতে পাচ্ছি আমরা যে একের পর এক ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন দিল? আমেরিকা কেন এই ছাড়গুলি দিল? কারণ ট্রাম্প সাহেব এখন বুঝতে পেরেছেন ইরানের সঙ্গে একটি সমঝোতা ছাড়া তার পলিটিক্যাল সার্ভাইভাল পসিবল নয়। এই যুদ্ধে তিনি জিতবেন না। এই যুদ্ধে তিনি গেছেন মূলত ইসরায়েলের উস্কানিতে, এবং এই বিশ্বাস থেকে যে 2 দিন 7 দিন 10 দিন যুদ্ধ করলে ইরানের এই সরকার পড়ে যাবে। সরকার পড়েনি, তার নানা রকম কারণ আছে, সেটা ব্যাখ্যা আমরা পরে করব। কিন্তু এই সিদ্ধান্তে তিনি পৌঁছেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ করে, এইরকম সরাসরি কনফ্রন্টেশন করে ইরানকে ঠেকানো যাবে না। এটা একটা দিক। অন্যদিক, এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর যে স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে তা প্রথমবারের মতো আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরো বড় কথা, এই যুদ্ধের ফলে যেটা ঘটেছে গালফ কান্ট্রিগুলিতে, UAE, বাহরাইন, ওমান, কাতার এবং ইনক্লুডিং সৌদি আরব, তারা আর যুক্তরাষ্ট্রকে আস্থায় আনতে পারছে না। কারণ আমরা কি দেখেছি, এই যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সব এখানে 13টা তার সামরিক বেজ আছে, তারা তো একটা বেজও তো
সাহায্য করেন ইরানকে, সাহায্য করেছে কাকে? ইসরায়েলকে। বলে এই বেশ রেখে আমার লাভটা কি তারা প্রশ্ন করা শুরু করেছে। আজকে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে আমেরিকা চেয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন যে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে গালফের যে স্ট্রেট অফ হরমুজের যে যুদ্ধ যে তেলবাহী জাহাজগুলি আসছে তারা তাকে রক্ষা করবে, কিন্তু সৌদি আরব পারমিশন দেয়নি। তার মানেটা কি দাঁড়ালো? সৌদি আরবের সাথে একটা বড় রকমের র্যাপচার ঘটেছে, বিচ্ছেদ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সৌদি আরবের প্রিন্স নিজে ফোন করে বলেছে, আমরা চাই না তোমার জাহাজ, তোমার যুদ্ধ বিমান আমার আকাশে লঙ্ঘন করে এই যুদ্ধে অংশ নেয়। কারণ তারা মোটেই খুশি নয় যে যেভাবে সৌদি আরবকে, যেভাবে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে ব্যবহার করেছে ইসরায়েলের সমর্থন, ইসরায়েলের রক্ষা করতে, কিন্তু আমাদেরকে রক্ষা করতে নয়, তা আমার স্বার্থকে প্রমোট করে না। অ্যাজ এ রেজাল্ট পুরো মধ্যপ্রাচ্যে, পুরো গালফ এলাকায় আমেরিকার সঙ্গে গালফ কান্ট্রিগুলির সম্পর্কের নতুন সমীকরণ শুরু হয়েছে। এই পর্যায়ে সমীকরণের জায়গাটা আমি আসবো আপনার কাছে, তার আগে একটু আব্দুল লতিফ সম্রাট আপনার কাছে শুনে আসতে চাই। সেটা হলো আলী খামেনি, তার অন্ত্যেষ্টিক্রিয়া এটি আগামী 9 জুলাই অনুষ্ঠিত হবে। 6 দিন ব্যাপী তারা অনুষ্ঠান করছে। তার মৃত্যু ইরানিদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ তাদেরকে যে লক্ষ্যে আসলে তাকে হত্যা করা হয়েছিল সে লক্ষ্য আমেরিকা কতটুকু অর্জন করতে পারলো, নাকি একটু বিপুল বিক্রমেই অনেক সময় আমরা শুনি যারা এইভাবে যুদ্ধে মারা যান তাদের আদর্শ, তাদের নীতি সেটি পরবর্তীতে আরো অনেক বেশি স্টাবলিশড হয়ে ফিরে আসে। হ্যাঁ, মানে এই জিনিসটা দেখেন যে আসলে ওদের যে স্ট্র্যাটেজিটা ছিল, ওদের স্ট্র্যাটেজি সম্পর্কে এখন প্রায় সবাই জানে। যাব যে ফেরদৌস ভাইও যেটা বললেন যে 8-10 দিনের মধ্যে যুদ্ধ খতম করে দিয়ে একজনকে বসাই দিয়ে, ওই যে আগের যে ইরানের শাহর ছেলে টেলে আছে ওদের একজনকে বসাই দিয়ে চলে আসবে। কিন্তু আসলে একটা জিনিস ওরা বুঝে নাই যে এই মানে ইরানের মধ্যে খামেনির দুই একটা পার্সোনাল কথা আপনারা যদি জানেন হয়তো, তবু রিপিট করতেছি অজস্র দর্শকের জানার জন্য। খামেনির স্ত্রী তার সম্পর্কে বলছিল যে আমার স্বামী প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমি জানতে পারি না। কারণ হইলো উনি কলটাও ব্যবহার করেন না, আগে পানি রেখে দেন ওনার পাত্রে, সেটা দিয়ে যখন অজু করেন তখন স্পঞ্জ বিছায়া ওইখানে অজু করেন যাতে তার স্ত্রীর ঘুম না ভাঙে। তার ছেলে ক্লেম করছিল, মানে এর মধ্যে বলছে যে আমাদের এন্টায়ার জীবনে বাবা কোনোদিন আমাদের বলে নাই আমাকে এক গ্লাস পানি দিত বাবা। ওনার জীবনটা, ওনার জীবন জামার থেকে শুরু করে সবকিছু উনি সেলাই করত। একটা মানুষের মধ্যে আদর্শ দেখে, এবং এই যে এখন বলতেছে যে একটা 47 বছরের এই শাসন আমলে তার রেখে যাওয়া হচ্ছে একটা ছোট্ট মাটির ঘর এবং বলতে গেলে একটা পিকআপ ভ্যান, যেটা সব মিলে একদমই অত্যন্ত পুরনো। তো এই ধরনের মানুষ আসলে হয় কি, যত কিছু হোক একটা কালকে রেসপেক্ট করতে মানুষের একটা মানে নিজস্ব একটা স্বভাব, তার চেয়ে উন্নত মানের, তার চেয়ে ভালো মানের শত্রু হইলেও ভাবে যে ওই লোকটার মধ্যে গুণ আছে। তো সেই প্রথম আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু করে এই আয়াতুল্লাহ খামেনি তারা ব্যক্তিগত জীবনে যে আদর্শের পরিচয় দিছে সেইটাই আসলে ইরানের মানুষকে উদ্বুদ্ধ করছে। আপনারা জানেন যেদিন আমেরিকা করলো, হুমকি দিছিল ট্রাম্প যে আজকে রাতের পরে ইরান উইল বিকাম এ পার্ট অফ ইতিহাস, তাদের আর কিচ্ছু থাকবে না এইসব। সেদিন এই মানে খামেনির ছেলে এবং আরো যারা ওরা আহ্বান জানানোর পরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনস্টলেশনে ইরানের নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে জীবন দেওয়ার জন্য যে উপস্থিত ছিল। তো সামহাও একটা জিনিস কিন্তু সত্যি কথা যে আমেরিকা যত মাইটি, উই আর প্রাউড, আমাদের দেশ অত্যন্ত মাইটি এবং এক সময় গণতন্ত্রের সারা বিশ্বের মানুষের আশা ভরসা লক্ষ্যস্থল ছিল, সেখান থেকে আমরা অনেক সরে গেছি। কিন্তু আমি এইটা বলছিলাম কিনা জানি না যে আমেরিকার মধ্যে একটা ধারণা হয়েই গেছিল যে মেদুরোকে ধরে আনছি, এটা তো কোনো ব্যাপারই না।
এরকম একটা ধারণা। এবং ইসরায়েল তো কনস্ট্যান্টলি, আপনি দেখছেন কিনা আপনারা জানি না, হিলারি ক্লিনটন কিন্তু এর মধ্যে একটা সাক্ষাৎকারে এই বিষয়ে বলছিল যে সে আমাদের সময় থেকেই এই ইসরায়েল আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছে যে চলো ইরান আক্রমণ করি। হিলারি বলছে ন, তখন ওরা বলছে আমাদের প্লেন কিন্তু টারমাকে রেডি, ওরা বলছে এনজয় ইউর টাইম, কিন্তু উই আর নট গোয়িং টু পার্টিসিপেট। যাদের সেন্স আছে, যারা হিলারি ক্লিনটন যেমন ধরেন ওবামা ছিলেন তার প্রেসিডেন্ট, তাদের মধ্যে যে সেন্সটা কাজ করছে ট্রাম্পের মধ্যে সেই সেন্সটা কাজ করে নাই। আর একটা কথা হইলো, এই যে হরমুজ প্রণালী দিয়ে কথা বলতেছেন, মার্কো রুবিও এই পরশুদিন বলছে হরমুজ প্রণালীকে এইভাবে ছেড়ে দেওয়া মানে ইরানের কাছে একটা পারমাণবিক বোমার চেয়ে ক্ষমতাশালী অস্ত্র তাকে তুলে দেওয়া। এরা এখন যতটুকু নেগোসিয়েশন করতেছে, প্রথমত যুদ্ধে এত কিছুর পরে, মানে ব্যাপার হচ্ছে যে একটা হইলো এক ধরনের যোদ্ধা আছে তারা যুদ্ধের আগেই সারেন্ডার করে। ইরানকে তো 47 বছর বিভিন্ন ভাবে আক্রমণ করার পরে, স্যাংশন দেওয়ার পরে, সমস্ত কিছুর পরে তারা কিন্তু স্টাবার্ন রয়ে গেছে, তাদের প্রিন্সিপালের মধ্যে তারা স্টিক করছে। যার জন্য এদের মধ্যে তো এই চিন্তাটা, আমাদের এই দেশের যারা নীতি নির্ধারক তার মধ্যে, ধরেন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এই প্রেসিডেন্ট ট্রাম্প তো মানে ধরেন কোনো কিছু কেন যে বলে কালকেই বম মেরে উড়াই দিব, এইটা করবো। এবং আরেকটা জিনিস আপনাদের মনে আছে কিনা, সে কিন্তু ওই যুদ্ধ চলাকালীন বলছে যে আমি ওইখানে সবকিছু সেট আপ করে দিয়ে এরপরে আমি ধরবো কিউবাকে, কিউবার পরে ধরবো কলম্বিয়াকে। মানে তার একটা টার্গেট হয়ে গেল যে যাকে ইচ্ছা আমি এইসব হেমিস্ফিয়ারে ধরবো এবং আমার মন মতো করে। আপনারা জানেন কিনা জানি না, মানে নিশ্চয়ই জানেন, দেখছেন, বাট আমি জাস্ট রিমাইন্ড করার জন্য বলছি, ভেনেজুয়েলাতে এ পর্যন্ত আমেরিকা তেল বেচছে $3.4 বিলিয়ন। তাদের এখানে এত বড় একটা আর্থকোয়েক হলো, তাদেরকে মাত্র কত 100 না 150 মিলিয়ন ডলার সাহায্য দিছে। তাদের টাকা নিয়ে তাদের এই দুর্দিনের সময় তাদেরকে সাহায্য করে নাই। আমরা সারা পৃথিবীর কাছে যে একটা ব্যাড নেম আর্ন করতেছি, এটা জাতি হিসেবে আমরা আগে যার যেখানে জন্ম হোক, এখন তো আমরা সবকিছুর পরে আমেরিকান। আমার এক আত্মীয় গেছিলেন এই যুদ্ধের মধ্যে ওমরা করতে, সে বললো যে আমি লুকায় আমার পাসপোর্ট দিতেছিলাম, কারণ আশেপাশের থেকে কি ধরনের কমেন্ট আসবে সে লজ্জা পাচ্ছিল। তো আমরা আজকে এই যেখানে এখন আমেরিকা দেখেন বলে দিছে, প্রথমে বলছে কি তোমাদের সব কিছু ছেড়ে দিব এবং তোমাদেরকে $300 বিলিয়ন আমরা পর্যন্ত সাহায্য করব। কারা জানি পিছের থেকে ওকে চাপ দিছে, বলে যে আমি দিব না, ওই সমস্ত লোকের কাছ থেকে টাকা উঠায় আমি তোমাদেরকে দিব, তাদের টাকা তারা দিবে, তুমি উঠাই দিতে হবে কেন? মানে অর্থাৎ কিনা সে কোনো প্রিন্সিপালে স্টিক করতেছে না। ইরান এতে একটু বিশ্বাস করতে পারে না। আমরা সবাই জানি এই যুদ্ধে যাওয়ার আগে আমেরিকার চিফ অফ স্টাফ অফ আর্মি সহ 14 জন না 18 জন জেনারেল তারা রিটায়ার করলো যে এই যুদ্ধ আমাদের জন্য ভালো হবে না। তখন ট্রাম্পের এক্সাক্ট এটা আমি নিউ ইয়র্ক টাইমসে পড়ছিলাম যে সেখানে বলছে যে আই উইল লিড দি ওয়ার, আই ডোন্ট নিড ইউ। তো এই যে একচেটিয়া ভাবে করতে যাওয়া এবং করার ফলে এটা ফলাফল তো আসলে আমরা দেখছি কি হচ্ছে, কিভাবে উনি একটু একটা সেকেন্ড আমাকে বলতে দেন। সেটা হইলো এখন যতটুকু আলোচনা এরা করতেছে, আমাদের দেশ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তার পিছনে আমাদের দেশের একদম একনিষ্ঠ স্বার্থপরতা ছাড়া ইরানকে হেল্প করার কোনো আগ্রহ তাদের মধ্যে নাই। এবং দেখেন এই চুক্তির পরেও ইসরায়েল এট উইল লেবাননে যা ইচ্ছা তাই করতেছে, এবং চুক্তিতে ছিল যে তারা ওখান থেকে ফেরত যাবে লেবানন থেকে, তারা কিন্তু যায় নাই। এখনো তারা তাদের এট উইল করতেছে। তা আমার কথা হলো যে তোমার পার্টনার তোমার কথা শুনতেছে না, হোয়াট অ্যাকশন ডু ইউ নিড, ডু ইউ হ্যাভ ইউ টেকেন? হ্যাঁ জি, আর কিছু যোগ করবেন আপনি? আর ওই যে বলতেছিলাম যে এখন আপনি পাশাপাশি চিন্তা করেন, ইরান যদি এরকম একটা ভায়োলেশন করতো মানে প্রিএমটিভলি, তাইলে আজকে কি হইতো? জি, কিন্তু ইসরায়েল যা কিছু করতেছে এখন পর্যন্ত আমেরিকার থেকে ওরকম ফোর্সফুল কোনো রেসপন্স এবং কোনো কিছুই তো পাওয়া যাচ্ছে না।
এটা কিন্তু মুখের কথা ট্রাম্প কিছু বলছে ইসরায়েল সম্পর্কে, উই ওয়ার নট হিয়ার, দেয়ার উড বি নো ইসরায়েল অ্যান্ড অল দোজ, কিন্তু আলটিমেটলি তার কোনো কিছুই প্রতিফলিত হয় নাই। অতএব এটা কিন্তু একটা লং শট। আমরা যত মনে করতেছি এমনিটির উপরে, আমেরিকা তার নিজের স্বার্থে হয়তো বড় করে যুদ্ধে না জড়াইলেও জড়াইতে পারে, কিন্তু এই অবস্থা আলটিমেটলি ওইখানে যে ভালনারেবল একটা পরিস্থিতি হয়েছে, আমার ধারণা হয় যে এইটা খুব শীঘ্রই নিরসন হবে বলে মনে হয় না। জি। জনাব হাসান ফেরদৌস, একটু আপনার কাছে শুনি, ইতিহাস আলী খামেনিকে কতটুকু মূল্যায়ন করবে? কারণ আমরা তো ইরানে সবশেষ যে ম্যাসাকারটা হয়েছে এই হামলার আগে, আভ্যন্তরীণ, সেটাও নিঃসন্দেহে ইতিহাসের মধ্যে থাকার কথা। আলী খামেনি 37 বছর ধরে একটা দেশের একনায়ক হিসেবে শাসন করেছে, আনইলেক্টেড, তাকে কেউ নির্বাচিত করেনি, চূড়ান্ত একনায়ক। 1 বছর আগে 40,000 লোক মারা গেছে বিদ্রোহের কারণে। সাধারণ মানুষ বিদ্রোহ করেছে, সাধারণ লোক প্রতিবাদ করেছে। একটি মেয়ে তার চুল খোলা ছিল বলে তাকে ধরে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। ইরান একটি রিপ্রেসিভ রেজিম। ইরানকে নিয়ে গ্লোরিফাই করার কিছু নেই, খমেনিকে নিয়ে গ্লোরিফাই করার কিছু নেই। এই দেশের মানুষের মধ্যে মিনিমাম গণতান্ত্রিক অধিকার নেই। নোবেল পুরস্কার পেয়েছে যে মহিলা, আটকে রেখেছে তাকে, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, জেলে আটকে রেখেছে। এটি একটি ভয়াবহ রকম রিপ্রেসিভ রেজিম, যেখানে মানুষের সাধারণ মৌলিক অধিকারগুলি পর্যন্ত রক্ষিত হয় না। একটু আগে সামান্য ভাই বললেন না যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করবে, সেজন্য ইরানের মানুষরা বিভিন্ন জায়গায় মিছিল করে তাকে রক্ষা কিভাবে করেছে? দে ওয়ার টোল্ড টু, তাদেরকে বলা হয়েছে। সামরিক শাসন আমলে এই ঘটনা ঘটে, এটা স্বতঃস্ফূর্ত সমর্থন নয়। ইরানের এই ফলে খোমেনি এবং খামেনি তারা উভয়ই একইভাবে তার লোকে মনে রাখবে। তা হচ্ছে যে তাদের একমাত্র পরিচয় একটি অত্যন্ত কট্টর মৌলবাদী শাসন ব্যবস্থা। তারা অত্যন্ত কঠোরভাবে দেশ শাসন করেছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, এবং আমেরিকা, শুধু আমেরিকা নয়, তার প্রতিটি প্রতিবেশীর সঙ্গে সে যুদ্ধ বাজিয়ে বসে আছে। প্রতিটি প্রতিবেশীর সঙ্গে তার অসৎ সম্পর্ক। এই যে প্রতিবেশী, মনে করা ইউএই মনে করা যাক, বাহরাইন মনে করা যাক, সৌদি আরব মনে করা যাক, তাদের সাথে কারোর তার সদ্ভাব তো নেই। সেই জায়গাটাতে হাসান ফেরদৌস, এখন বলা হচ্ছে ইরানের এই যুদ্ধটার পরে এখন গালফ স্টেটগুলোর যে ডিপ্লোমেসি কিংবা তাদের সামরিক নির্ভরতা, অর্থাৎ তাদের আগে যে এককভাবে আমেরিকার উপর একটা নির্ভরশীলতা ছিল, সেই জায়গাটাতে, সেই আস্থার জায়গায় কি কোনো ফাটল দেখতে পাচ্ছেন? ও অ্যাবসলিউটলি বড় রকমের। আমি একটু আগে আমি বললাম কি, যে আমি তোমার সারা অঞ্চল জুড়িয়ে আমার বেজ আছে, মার্কিন বেজ আছে, অথচ সেই বেজ আমাকে এই যুদ্ধের সময় সাহায্য করলো না, পারলো না করতে। ইরান ছোট্ট একটা ড্রোন, $5,000 ড্রোন পাঠিয়ে ইউএইর গ্যাস ফিল্ড আগুন ধরিয়ে দিচ্ছে। কই, তুমি তো আমাকে প্রোটেক্ট করতে পারলে না। ফলে গালফ কান্ট্রিগুলোকে ভাবতে হচ্ছে যে এই যে স্ট্র্যাটেজি আমাদের, ইরানকে এক ঘরে করে রাখা, এটা ইজ নট ওয়ার্কিং। ফলে কি করতে হবে? আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আছে, আমাদের যে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে, তাকে ডাইভার্সিফাই করতে হবে, বহুমুখী করতে হবে। আমরা কি দেখেছি ইতিমধ্যে? সৌদি আরব পাকিস্তানের সঙ্গে সামরিক, এটা সামরিক পারমাণবিক চুক্তি করেছে। পাকিস্তানের যে পারমাণবিক শক্তি আছে, সে আমব্রেলাটা সৌদি আরবেও প্রয়োগ অ্যাপ্লাই হবে। যদি অন্য কথায়, যদি সৌদি আরব আক্রান্ত হয়, পাকিস্তান সৌদি আরবকে তার পারমাণবিক শক্তিতে সাহায্য করবে। এই যে নতুন ধরনের চুক্তি, যার পেছনে চীনও আছে, মদত চীনও দিচ্ছে। গালফের কান্ট্রিগুলি বুঝতে পারছে যে আমার জন্য বেশি প্রয়োজন কোনটা, ইরানকে একঘরে করা, না আমার নিজস্ব স্ট্যাবিলিটি, আমার নিজস্ব স্থিরতা অর্জন করা। আমরা যে বলি গালফ কান্ট্রিগুলি ইনভেস্টমেন্টের জন্য স্বর্গ, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে যাচ্ছে ইনভেস্ট করতে, বসবাস করতে, বাড়ি কিনতে। কেন? কারণ যুদ্ধ বিবাদ নেই, খুব স্টেবল দেশ, শান্তিপূর্ণ দেশ। কিন্তু এই যুদ্ধ কি প্রমাণ করলো? যে তারা মোটেই স্টেবল নয়। ইরান চাইলেই এই প্রতিটি দেশকে, যেমন করা যাক, এই প্রতিটি গালফ কান্ট্রির পানি, 90% পানি আসে সমুদ্র থেকে, ফ্রম ডিস্যালিনাইজেশন। আর প্রতিটি প্ল্যান্টের যে কোনো সময় ইরান তার সামান্য ড্রোন ব্যবহার করে সেই প্ল্যান্টগুলিকে ধ্বংস করতে পারে। প্রশ্নটা হলো, এই গালফ কান্ট্রিগুলো কি এর পরে, এই পরিস্থিতি দেখার পরে, বাস্তবতাটা ফেস করার পরে, আমেরিকার ছাতার নিচ থেকে বের হয়ে আসার মতো কোনো দুঃসাহস দেখা? ছাতা নিচ থেকে নয়, আমেরিকাকে বাদ দিয়ে নয়, কিন্তু অঙ্কটা, ইকুয়েশনটা বদলে যাচ্ছে কিভাবে, যে আমরা কোএক্সিস্ট করব। ওকে,
ইন্টারেস্টিং না। এক্সাম্পল তোমাকে দিচ্ছি আমি। এই যে যুদ্ধের পরে ইরানকে ইতিমধ্যে ইউএই $3 বিলিয়ন দিয়েছে। এই যে একটু আগে আমার ভাই বললেন না $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড করা হচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা মূলত গালফ কান্ট্রিগুলি দেবে। $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড তারা বলা হচ্ছে। এটা কি দেবে, মানে যেটি প্রেসিডেন্ট আশা করছেন? এটা হচ্ছে এই যে 14 দফা চুক্তি, তাতে উল্লেখ করা আছে যে $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড। এবং মজা হচ্ছে যে ইনভেস্টমেন্ট যে টাকাটা, আমাদের ট্রাম্প সাহেব তো খুব চালাক কম নন, তিনি এবং তার জামাতা, যে আমরাও সেই ডেভেলপমেন্টে অংশ নেবো। এই যে $300 বিলিয়ন খরচ হবে, আমরাও ভাই বাড়িঘর বানাবো, আমরা তো বড় বিল্ডার্স, আমরা তো বড় বড় বাড়িঘর বানাই, বলে আমরাও এর থেকে লাভ নেবো। এই হচ্ছে তাদের অঙ্ক। জি। ফলে ইকুয়েশনটা বদলাচ্ছে কিভাবে, যে এখন ভাবা হচ্ছে কিভাবে আমরা কোএক্সিস্ট করতে পারি ইরানের সাথে। এবং এই দুটো কনসেপ্ট আসছে। একটা হচ্ছে কোয়াডটা কি, মানে গালফ কোয়াড, তার থাকবে কি ইরান নয়, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং টার্কি, এটা কোয়াড। অন্যদিকে কথাও চলছে অলরেডি ইসলামিক নেটো করবার জন্য। ইসলামিক কান্ট্রিগুলি পাকিস্তান, তুরস্ক এবং মিশরের নেতৃত্বে একটি ইসরায়েল বিরোধী পাল্টা একটা সামরিক জোট তারা গঠন করবে। পারবে কিনা পরের কথা, কিন্তু উদ্যোগটা আছে। সেখানে কি ইরান থাকবে? ইরান থাকবে সেখানে, সেই জোটে ইরান থাকবে কিনা? এই জোটে ইরান নেই, ইরানের প্রতি এখনো আস্থা পুরোপুরি আসেনি, কিন্তু জোটটা ইরানের বিপক্ষে নয়। এই জোটটি ইরানের বিপক্ষে, জোটটি মূলত ইসরায়েলের বিপক্ষে। কেমন? কারণ এই যুদ্ধে প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে সাহায্য করবে না, আমাকে সাহায্য করতে হবে। কেমন? পাশাপাশি ইরানের সঙ্গে বাইল্যাটারালি এবং রিজিওনালি নতুন চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ওকে, আব্দুল সম্রাট, একটু আপনার কাছে শুনি, সময় কম পাবো, 4 মিনিট। আমি একটু মানে ফেরদৌস ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে বলি যে আসলে মানে ওই যে শাহনশাহ ওদেরকে তাড়ানোর পর থেকে আমেরিকার অনবরত চেষ্টা রয়েছে যে ইরানকে ডিস্টেবিলাইজ করা যায় কিভাবে। ইরানের একনায়কতন্ত্র কিন্তু তাদের জন্য কোনো কষ্টের কথা না, তারা কোনো মানবতাবাদী না। কারণ এই যে কান্ট্রিগুলোর কথা বললাম আশেপাশের, কোন দেশে গণতন্ত্র আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক উড হ্যাপেন এই ধরনের একটা আপরাইজিং সৌদি আরবে হইলে কি হবে, দুবাইতে হইলে কি হবে? প্রত্যেককে ওই একই পরিণতি করতে হবে। কিন্তু সেসব ব্যাপারে আমেরিকার কোনো সে নাই, পৃথিবীর কেউ বলে না, আমরাও তো বলি না। দুবাই নিয়ে কত ভালো কথা বলি, এই সেই নানান। ইরানের উপরে এদের সব রাগ। আমি ওটাকে সাপোর্ট না করে বলতেছি যে ইরানকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের থেকে শুরু করে অন্যান্য তথাকথিত গণতান্ত্রিক দেশগুলা, তারা ওর ইমেজটাকে নষ্ট করার জন্য, তারা নির্বাচিত হইলে সেই নির্বাচনে একটা ভন্ডুল লাগাও। এবং বাড়াবাড়ি তো তাদের তরফে যেটা করছে সেটা আমিও আনইকুইভোক্যালি কন্ডেম করি। কিন্তু ইরান এমন একটা পরিস্থিতি, ভাই এই যে চায়নায় দেখেন তিয়েনমেন স্কোয়ার, তেনজিং পিয়ংগুলোতে যায় সব মেরে ফেলছে। এটা ডিক্টেটরশিপের একটা পরিণতি। কিন্তু চীনের সাথে কিন্তু কেউ যে নিয়ে কোনো বয়কট টয়কট কিচ্ছু নাই, বা যে লাফায় আক্রমণ করে না, কারণ দে হ্যাভ নো ওয়ে টু ডু ইট, তারা শক্তি সঞ্চয় করছে। আর এখনের যে পরিস্থিতিটার কথা বলতেছেন, যে আসলে ওরা যে ওই গালফ স্টেট গুলা যে মিলে যে ওই যে একটা ঐক্য করার চেষ্টা করতেছে। পাকিস্তানে দেখেন এই যুদ্ধের পরেই ভট করে ট্রাম্প বলে দিল যে পাকিস্তান এবং অন্যান্য যত গালফ স্টেট আছে, সৌদি আরব সহ, তারা আব্রাহাম অ্যাকর্ডকে সই করতে হবে, মানে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক জোর করে করতে হবে। পাকিস্তান একেবারে আউটরাইট পয়েন্ট ব্ল্যাঙ্ক এটাকে রিজেক্ট করে দিছে, এবং যার ফলে সৌদি আরবেরও আর যাইতে হয় না। এবং ফেরদৌস ভাই যেটা বললো, যে পারমাণবিক সামরিক চুক্তির পরে ওইখানের পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ইসরায়েল যত লাফালাফি করুক। এবং লাস্টে আমি আজকে দেখলাম আহমদ নিজাদের একটা স্টেটমেন্ট চমৎকার বলছে যে পারমাণবিক বোমা বানানো বা রাখা যদি খারাপ হয় তাহলে ইউএস এর কাছে থাকবে কেন, এবং অন্য পক্ষে যদি এটা ভালো হয় তাহলে ইরান রাখতে পারবে না কেন? এই যে কথাগুলো, এটা কিন্তু আস্তে আস্তে আসবে। ইসরায়েল পারমাণবিক বোমা রাখতে পারবে, ইরান রাখতে পারবে না। ইসরায়েল ওই যে জাতিসংঘের কত দায়িত্ব ছিলেন, সে ইউনাইটেড নেশনসে
কত 431 না 491 একটা রেজুলেশন আছে, সেখানে তারে বলা হয়েছিল যে গিভ দি অ্যাক্সেস টু দি অ্যাটমিক এনার্জি টু ইন্সপেক্ট ইউর। তারা তো রিজেক্ট করছে, জীবনেও ঢুকতে দেয় নাই। তাদের আছে কিনা তাও তারা বলে না। তারা ফেসবুকে সারাক্ষণ একটা স্ট্যাটাস দেয়, ডাজ ইসরায়েল হ্যাভ রাইট টু এক্সিস্ট, এবং তার উত্তর আপনি ইয়েস ছাড়া আর কিছু বলতে পারবেন না। জি, আমরা এই ছোট বিরতি ধরনের নিয়ে আসি। একটা আগ্রহ, না আমি এই কথাটা শেষ করি, যে আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি। সমস্ত গুলাকে তো চাকর বানায় রেখে দিছে। এন্টায়ার গালফ স্টেটের যে কয়টা আছে, হুকুমের আগে ওই যে বলে না যে ক্যান ইউ জাম্প, ওরা বলে হাউ হাই। তো সেখান থেকে এই একমাত্র রাগ তো ইরানের উপর একটাই, সেটা হইলো যে তার গণতন্ত্র না। ইরান ওই ডিক্টেটরশিপ করে আমেরিকার সবচেয়ে ক্লোজ থাকতো। ইরানের শাহ কি ডিক্টেটরশিপ ছিল না? তার কাছে কি আমেরিকার কোনো বাধাবৃত্তি হয়েছে? তার বিরুদ্ধে কথা বললে এরকম সেম পরিণতি হইতো না? কিন্তু সে ব্যাপারে কোনোদিন বলেনি, কারণ অ্যাজ লং অ্যাজ ইউ সার্ভ মি ইউ আর গুড, ডু হোয়াট এভার ইউ লাইক, আই উইল টার্ন মাই ফেস টু আদার ওয়ে। তো এই আমাদেরকে জন্য নিতেই আমি হচ্ছে একটা বলতেছি, বিরতি, একটু সঙ্গে থাকুন, আমরা ফিরছি আচ্ছা। আলোচনায়। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ইহসান জুয়েল, এবং আলোচক হিসেবে আমাদের সাথে আছেন লেখক, প্রাবন্ধিক, সিনিয়র সাংবাদিক হাসান ফেরদৌস, আছেন প্রবীণ রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাট। আপনাদের দুজনকে আবার স্বাগত। হাসান ফেরদৌস, কিছু কি যোগ করতে চান ইরান নিয়ে? আব্দুল লতিফ সম্রাট ভাই যে বিশ্লেষণটা করছিলেন, এটির সাথে এটি কতটা ফ্যাক্ট আসলেই? না, উনি ঠিকই বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইরান এবং ইসরায়েলকে একই পর্যায়ে দেখেনি, ইরানকে গালফ কান্ট্রিগুলির সঙ্গে একই পর্যায়ে দেখেনি। ইরান শত্রু, ইরান আমেরিকার শত্রু, এবং ইরানের চোখে আমেরিকার শত্রু। এই দুই দেশ একে অপরের শত্রু হিসেবে গত 50 বছর, প্রায় 50 বছর কাটিয়েছে। তার মানে এই না যে ইরানকে একটা চূড়ান্ত একনায়কতান্ত্রিক দেশ হিসেবে থাকা সত্ত্বেও তাকে আমি সমর্থন করব, তাকে গ্লোরিফাই করব। এই টেন্ডেন্সিটা আমাদের ত্যাগ করতে হবে। আমি মনে করি ইরান হোক, কিউবা হোক, চীন হোক, যেখানে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাকে যেন আমরা এনফোর্স না করি, যেটা ঘটেছে ইরান। স্যার, আমরা নিজের দেশে আসি। আমাদের 250 বছর, হাসান ফেরদৌস, আমাদের 250 বছর এই 4th of জুলাই, আর একদিন পরে আমরা হয়তো উদযাপন করবো পরশুদিন। সেই 250 বছরে আমেরিকা, অর্থাৎ প্রাপ্তি প্রত্যাশা দুটো যদি একটু আপনার কাছে মিনিট খানেকের মধ্যে শুনি। আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ যে দেশ আমাদেরকে আশ্রয় দেয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ এখানে আশ্রয় পায়। এই একমাত্র দেশ যেখানে ভিন্ন মতাবলম্বীরা, যারা নিজের দেশে জায়গা পায় না, এখানে জায়গা পায়। মাথা রাখতে হবে এটা এক নম্বর। জি, রোনাল্ড রেগান একসময় বলেছিলেন আমেরিকা হচ্ছে গিয়ে পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল এক নগরী, যে দেশ সবার জন্য একটা ওপেন হাউস, উন্মুক্ত গৃহ। এটা রেগান বলেছিলেন। এবং হয়তো মনে থাকতে পারে রেগান বড় রকমের অ্যামনেস্টি দিয়েছিলেন তিনি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য। কিন্তু এই আমেরিকান সবার জন্য সমান নয়। যদিও আমেরিকান শাসনতন্ত্রে বলা আছে যে সব মানুষ সমান, ঈশ্বর কর্তৃক সৃষ্ট সকল মানুষ সমান, কিন্তু কার্যত সব মানুষ সমান নন। ফ্রম ডে ওয়ান আমেরিকার শাসনতন্ত্রে প্রথম থেকে বলা আছে যে কালো মানুষেরা, যারা দাস, তারা মাত্র 2/5 মানুষ, স্বাধীন মানুষ। এই দেশে আমরা যারা বাদামি রঙের মানুষ, তারা এখানে ব্রাত্য, অপ্রয়োজনীয়, তারা এখানে ওয়েলকাম নয়। নতুন যে সরকার এখন এই যে গত 4 বছরের বা গত আরো 8 বছরের বলবো আমি, ট্রাম্প সাহেবের, তাদের লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে মানুষকে ভেলিফাই করা, চিহ্নিত করা যে এরা ক্ষতিকর, এরা খারাপ। আমাদের যে পশ্চিমা সভ্যতা, খ্রিস্ট সভ্যতা, তাকে এরা ধ্বংস করছে। এরা বলছে সিভিলাইজেশনাল ইরেজার। আমাদের ভাইস প্রেসিডেন্ট ইউরোপে যে ভাষণ দিয়ে এসছেন, যে শুধু আমেরিকায় নয়, ইউরোপে একই কাণ্ড করছে। তারা বলছেন আমাদের প্রেজেন্স, আমরা কারা? ট্রাম্প সাহেবের ভাষায় শিট হোল কান্ট্রিজ। যে সমস্ত দেশ কালো, এই যে এইটি মনে করা যাক, তিনি বাংলাদেশ বলেননি, কিন্তু আমি ধরে নিচ্ছি তিনি বাংলাদেশকে মিন করছেন। ভালো কে? নরওয়ে। কারণটা কি? তাদের ব্লু আইজ, বাদামি চুল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, গত সপ্তাহে দেখেছি আমরা, সুপ্রিম কোর্ট 3.5 লক্ষ হেইতিদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদেরকে টেম্পোরারি আশ্রয় দেওয়া হয়েছিল। হেইতিতে বড় রকমের আর্থক্বেক হয়েছিল, আর্থক্বেকের পরে আশ্রয় পেয়েছিল।
এক কলমের খোঁচায় সুপ্রিম কোর্ট এই 3.5 লক্ষ লোকের এই স্ট্যাটাস বাতিল করলো। আর ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতকায় ইমিগ্রেন্টদেরকে ইম্পোর্ট করা হচ্ছে কি যুক্তিতে? তারা নাকি দক্ষিণ আফ্রিকায় জেনোসাইডের সম্মুখীন। কোথায় কোথায় কোন দক্ষিণ আফ্রিকায় এই সাদা মানুষেরা তখনও এবং এখনো সবচেয়ে পাওয়ারফুল ডেমোগ্রাফিক গ্রুপ। তার মানেটা কি দাঁড়ালো? যে এই দেশ গোড়া থেকেই একটা অসম ব্যবস্থা নির্মাণ করেছে, যে ব্যবস্থা একদল লোক শাসন করবে আর আমাদের মতো একদল লোক তাদেরকে সার্ভ করবে। কিন্তু পাশাপাশি এই কথা বলবো আমি যে এই দেশটা গেছে সংগ্রামের ভেতর দিয়ে, উঠেছে নেমেছে। প্রমাণটা কি দিই আমি? প্রমাণ হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট, মার্টিন লুথার কিং এর মুভমেন্ট, যে মুভমেন্ট এখনো চলছে। প্রমাণটা কি? বারাক ওবামার তো এই দেশের প্রেসিডেন্ট কথা নয়, হয়েছেন কি করে? তার কারণ এই দেশটা কনস্ট্যান্টলি যাচ্ছে পরিবর্তনের ভিতর দিয়ে। এই যে এখন আমাদের নিউ ইয়র্ক শহরের মেয়র, তিনি একজন শুধুমাত্র ইমিগ্রেন্ট নন, সাউথ এশিয়ান একজন মুসলমান, যিনি ওপেনলি বলছেন তিনি ইসরায়েল ডেতে প্যারেডে যাবেন না। কে লোক এই শহরের মেয়র হয়েছে? তার মানেটা কি? এই দেশ, জি, এই দেশের মানুষ কনস্ট্যান্টলি রেজিস্ট করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, এবং এই প্রতিরোধের ভেতর দিয়ে এই দেশটা নতুন করে নির্মিত হচ্ছে। হয়তো আরেকটু বেশি সময় দেওয়া গেলে আপনাকে আমরা হয়তো আরেকটু বিশ্লেষণ শুনতে পারতাম। আব্দুল লতিফ সম্রাট, একটু আপনার কাছে শুনি, সংক্ষেপে শুনবো। যেটি হাসান ফেরদৌস বলছিলেন যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, সেই পরিবর্তনটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, অর্থাৎ কোন পাল্লাটা একটু বেশি ভারী হচ্ছে? একটা তো যে কোনো মানব সভ্যতা তো একটা রূপান্তরের মধ্যে দিয়ে সবসময় ক্রমবিকাশ লাভ করে। কিন্তু আমি ওই যে ফেরদৌস ভাইয়ের ওই কথাটার সঙ্গে একটু দ্বিমত করি। আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ না যারা অসহায় মানুষকে আশ্রয় দেয়। আশ্রয় কানাডা দিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে আমার শত শত পরিচিত লোকেরা তারা পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে সেখানে থাকতে পারতেছে। এবং আমার অনেক আগে আমি ব্রিটিশ কাউন্সিলের একটা স্কলারশিপ নিয়ে লন্ডনে গেছিলাম, তো তখন আমার সঙ্গে মেক্সিকোর একটা মেয়ে, সেও আমাদের কোর্সের মধ্যে ছিল। তা আমি ওকে তখনও এই এক ধরনের ছিল, মেক্সিকোর লোকরা এসে আমাদের এই সেই ওভারওয়েলম করতেছে। তা ওকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা এই যে আসো, তোমাদের সম্পর্কে এত নেগেটিভ কথা বলে, তোমরা কিছু মনে করো না? বললো যে দেখো, তোমার যদি বাসায় লোক না লাগে, সে আসলেই তুমি রেখে দাও। নিশ্চয়ই আমেরিকার ডিমান্ড আছে আমাদের লোকরা যে লো প্রাইসে তাদের ওখানে কাজ করে, সেই জন্যই তাদেরকে রাখা হয়। এবং দেখেন এই যে আমাদের এই ফেরদৌস ভাই যেটা বলছে রাইটফুলি, যে এখন যেটা হইতেছে সবসময় এটা হয় নাই। একটা এথনিক ক্লিনসিং নাম নাই, কিন্তু একটা এথনিক ক্লিনসিং তো এখানে হইতেছে। অথচ এই আমার দেশই কিন্তু আর এক জায়গায় যখন এথনিক ক্লিনসিং হবে, যাইয়া বলবে যেটা মানবতা বিরোধী, হিউম্যান রাইটস এর এগেনস্টে নানান কথা বলবে, কিন্তু তারা কিন্তু করতেছে। এন্ড মানুষের সবচেয়ে আশা ভরসার লাস্ট স্থল থাকে সেই দেশের সুপ্রিম কোর্ট। তারা নির্দ্বিধায় এই 3.5 লক্ষ লোককে বের করে দেওয়ার ট্রাম্পের কার্যক্রমে সমর্থন করলো। তো এই জন্য আমাদের দেশে মূলত আমরা যতই ডেমোক্রেসির কথা বলি বা যতই বলি যে আমাদের দেশ একদম গণতন্ত্রের ধ্বজাধরি এবং অন্যদের চাইতে কোনো কিছু না, একদম স্বার্থর মতো এরা চলছে। আমাদের প্রথম ইতিহাসটাই চিন্তা করে দেখেন না, যে যখন আসছে রেড ইন্ডিয়ান গুলিকে কুত্তার মতো গুলি করে 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 মেরে তাদের সমস্ত জায়গা দখল করেই তো আমাদের এখানে বসতি। অতএব প্রত্যেকের একটা ব্যাগ আছে। এই মানে ধরেন এই আমেরিকা, ইউরোপ বা যাদেরই বলেন, এরা সারা পৃথিবী ধ্বংস করে আজকে তারা এখানে বসে সভ্যতার কথা বলে। যখন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া একটা সেমিনারে এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির সামনে বসে একটা মোর্শেদ খান বলছিল যে আমার বলা উচিত কিনা জানি না, তবু বলতে হয় যে আর যার কাছে হোক, আমেরিকা ইউরোপের কাছে থেকে আমাদের সভ্যতা শেখার কিছু নাই। তারা সারা পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এখন আর তাদের ওই সমস্ত ভালো কথা এইটা মানুষ ওইভাবে অ্যাকসেপ্ট করে না। আমরা বিপদে পড়লে আছি, কারণ উই আর দি মাইটিয়েস্ট কান্ট্রি, আমাদের রিচেস্ট কান্ট্রি, এইগুলোর অ্যাডভান্টেজ নিয়েই তো এই সমস্ত কথা হচ্ছে, এবং সব জায়গায় সিলেক্টিভ। আমার কথা হচ্ছে যে আজকে
ইরানের প্রতি এত তার 40,000 লোক মারা গেছে, চীনে কি হয়েছে ওই ঘরে? হোয়াট ডিড আমেরিকা ডু অ্যাবাউট দ্যাট? যে বোম্বিং করছে। রাশিয়া যখন চেচনিয়ার মানুষগুলাকে রাশিয়ার এই পুতিন মানে গণহত্যা করছে, হাজার হাজার লোক হত্যা করছে, কি করছে আমেরিকা? কিছুই করে নাই, বা অন্য অনেক জায়গায় করে নাই। কিন্তু এইটা আমি শুধু এইখানে ড্রাইভ করতে চাইছি যে কোন দেশ তার নিজের স্বার্থের বাইরে কোনো গণতন্ত্র আপহোল্ড করে না, কোনো মানবতা আপহোল্ড করে না। সমস্ত কিছু অনলি ইফ ইট ইজ মানে সার্ভিং দেয়ার পারপাস, এর বাইরে আর কিছু হয় না। না হলে একটা কান্ট্রিকে আপনি ডেসিমেট করে দিবেন এবং আরেকজন পাশে বসে 60,000 শিশু নিরীহ তাদেরকে হত্যা করলো সারা পৃথিবীর ইন ফ্রন্ট অফ দি আইজ। কই আমেরিকা তো একটা ফিঙ্গার উঠাইলো না। তো মানবতা 40,000 লোকের জন্য আমাদের এত মানবতা লাগা উচিত, একজনের জন্য লাগা উচিত, ওয়ান ইজ টু মেনি। কিন্তু যখন ওইখানে হইলো তখন তারা কি করলো? সারা পৃথিবী রিমেইন সাইলেন্ট। কিচ্ছু একটা ধমক দিলে তখন কাজ হইতো না, কিচ্ছু করে নাই তো। তো এই জন্য আমার শুধু একটা পয়েন্টে আমি আসি, চেষ্টা করি বলার জন্য। এই যে আপনি চিন্তা করতে পারেন, আমাদের জুলাই আন্দোলনের সময় দুবাই আবুধাবিতে আমাদের কিছু বাংলাদেশি ছেলে মেয়েরা রাস্তায় বেরোইছিল মিছিল করে, তাদের এক একজনের জেল হয়েছিল 10 থেকে 12 বছর। তো কোনো ভায়োলেন্স করে নাই। ওই যে ইট পাথর বোতল রিয়ানের মতো মারলে প্রত্যেকটারে ধরে নিয়ে ফায়ারিং স্কোয়াডে দিত, সেটা সৌদি আরবে করছে, সমস্ত জায়গায় করছে। আমি বলতেছি না দিস ইজ জাস্টিফাইড। দুইটা কথা বলা আমার শেষ, সেটা হইলো পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই তার নিজস্ব স্বার্থ ছাড়া মোটিভেটেড হয়ে মানবতা, সভ্যতা, গণতন্ত্র এর জন্য কোনো কাজ করে না, কেউ করে না। এবং এইখানে একটা ব্যাপারে কথা আমি ভুলে যাওয়ার আগে বলি, আমরা অনেকে জানি কিনা জানি না, আমেরিকা কিন্তু আইসেনহাওয়ার বা তারও আগে কোন একটা রাষ্ট্র নায়ক, আমাদের প্রেসিডেন্ট, তার নামটা আমি ভুলে গেছি, আমেরিকা তখন কেবল স্বাধীন হয়েছে, চূড়ান্ত অভাবের মধ্যে দিয়ে যাইতেছে, তখন মরক্কোর বাদশাকে চিঠি লিখছিল যে আমরা নতুন স্বাধীন হয়েছি, মরক্কো মুসলিম কান্ট্রি, নট টু ফরগেট, যে আমরা নতুন স্বাধীন হয়েছি, তোমরা যদি আমাদেরকে $1 মিলিয়ন দাও, আমি কথা দিতে পারি আমরা অনেক উন্নতি করবো। আমার চিঠিটা নাই কাছে, আমি ডাকছিলাম অনেকদিন, এখন নষ্ট হয়েছে, তোমাদেরকে আমরা এই টাকা যথাসময়ে ফেরত দিব। আমেরিকার পিছে মুসলমানদের অবদান নাই? অফকোর্স দে হ্যাভ। কিন্তু এইখানে ওই যে একটা চলিত কথা আছে, আমেরিকা এভরিওয়ান ইজ ইকুয়াল বাট সাম পিপুল আর মোর ইকুয়াল দেন আদার পিপুল। এই থিওরির উপরে এই দেশটা চলতেছে। ইট ইজ আনফরচুনেট। এবং এটাই হয়তো এই দেশের সৌন্দর্যের একটা বড় জায়গা, যে এই দেশে বসে আমরা আমি বলছি যে আমরা এই যে সমালোচনাগুলো আমরা করতে পারছি, সমালোচনাগুলো অন্তত কথাগুলো বলতে পারছি, মতটা প্রকাশ করা যাচ্ছে, এবং সেটা মানে কালোকে কালো, সাদাকে সাদা বলার সুযোগটা অন্তত এখন পর্যন্ত আছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, হাসান ফেরদৌস এবং আব্দুল লতিফ সম্রাট, আমাদের সাথে যোগ দিয়ে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।